এবং এখানে বলা হচ্ছে স্টুপিড স্টাফ হচ্ছে মানে হচ্ছে এমন কিছু কাজ যে কাজগুলো আসলে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন মনে করতে পারে অগ্রহণযোগ্য বা স্টুপিড স্টাফ। তো এই আলোচনায় মূল কথাটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ স্পোর্টস ওয়াশিং। বিশ্বকাপ ফুটবল এরই মধ্যে শুরু হয়ে গেছে, আমেরিকায় উন্মাদনা চলছে এবং সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব জুড়ে। এই উন্মাদনার মধ্যে একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। সেই আলাপে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা নিউজের ছোট্ট একটা অংশ একটু পড়ে শোনাই। এই নিউজটা প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান জানেন যে বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদপত্র, যেটা আপনার ব্রিটেন ভিত্তিক একটি সংবাদপত্র। এই সংবাদের একটা শিরোনামে বলা হচ্ছে World Cup will be bonanza of sports washing under Trump, say human rights groups. এই সংবাদটি প্রকাশিত হয়েছিল 27 এপ্রিল 2026 এবং এই সংবাদের প্রথম দুই প্যারায় যা বলা হয়েছে সেটা একটু আমি আপনাদের ছোট্ট করে পড়ে শোনাই। This summer's World Cup will be a bonanza of sports washing, according to human rights organization who claims the Trump administration is using sport as a political tool to cover up abuses, with supporter groups warning they have absolutely no clue what will happen to fans if they do stupid stuff in the US during the tournament. The Sports and Right Alliance, which includes Human Rights Watch and Amnesty International, has called for more to be done to ensure the protection of the individual rights at the World Cup, which began in 6 weeks. এই নিউজটার মধ্যে যেখানে আপনার বলা হয়েছে যে স্টুপিড স্টাফ, এখানে আপনার ঊর্ধ্বকমা আছে এবং এখানে বলা হচ্ছে স্টুপিড স্টাফ হচ্ছে মানে হচ্ছে এমন কিছু কাজ যে কাজগুলো আসলে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন মনে করতে পারে অগ্রহণযোগ্য বা স্টুপিড স্টাফ। তো এই আলোচনায় মূল কথাটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ স্পোর্টস ওয়াশিং, যেটা আসলে এখন আমেরিকায় এবং সারা বিশ্বের যারা আপনার মানবাধিকার কর্মী তাদের আসলে আলোচনায় রয়েছে। এই স্পোর্টস ওয়াশিং শব্দটা আসলে একটা যুক্ত শব্দ, যেখানে যুক্ত হয়েছে স্পোর্টস এবং ওয়াশিং এই দুটোর মাধ্যমে। এই ওয়াশিংটা আবার এসেছে আপনার ক্রিকেট থেকে। আমরা জানি হোয়াইট ওয়াশ মানে চুনকাম করা, হোয়াইট ওয়াশ মানে হচ্ছে একেবারে পরিষ্কার করা আর কি। হ্যাঁ, যদিও এটা ক্রিকেটে ব্যবহার করা হয় অপর দলকে আপনার একেবারে আপনার কোনো সিরিজে পরিপূর্ণভাবে পরাজিত করলে, মানে 3টি ম্যাচের মধ্যে 3টি পরাজিত করলে হোয়াইট ওয়াশ হয়। তো এই হোয়াইট ওয়াশের আপনার ওয়াশ এবং স্পোর্টস দুটো মিলে তৈরি হয়েছে আপনার স্পোর্টস ওয়াশিং। এই শব্দটা প্রথম ব্যবহার করা হয় 2015 সালের পরে এবং প্রথম ব্যবহার করে সংবাদপত্র ইকোনমিস্ট, এবং এই শব্দটা প্রথম আপনার পত্রপত্রিকায় লেখা হয়েছিল আজারবাইজানের প্রেক্ষাপটে। আজারবাইজান সম্ভবত 2017 সালে যখন আপনি ইউরোপিয়ান ফুটবল সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করছিল, তখন সেই দেশে আসলে চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছিল এবং দ্য ইকোনমিস্ট ব্যবহার করে এই শব্দটা স্পোর্টস ওয়াশিং, যে আজারবাইজানের শাসক বা প্রেসিডেন্ট তিনি আসলে এই স্পোর্টস ইভেন্টের আড়ালে নিজের ইমেজকে পুনরুদ্ধার করার একটা চেষ্টা করছিলেন। তো স্পোর্টস ওয়াশিংয়ের প্রধান অর্থ হচ্ছে এরকম যে কোনো ধরনের ক্রীড়া উপলক্ষ, অলিম্পিক হতে পারে, বিশ্বকাপ হতে পারে বা ফুটবলের কোনো বড় আয়োজন হতে পারে, এই আয়োজনকে উপলক্ষ করে সেই দেশের কর্তৃত্ববাদী, সেই দেশের মানবাধিকার লঙ্ঘনকারী, সেই দেশের আপনার কট্টর শাসক যখন নিজের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করে, তখন আসলে এটাকে বলা হয় স্পোর্টস ওয়াশিং। এবং অনেকেই বলছেন 2026 সালের বিশ্বকাপ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় স্পোর্টস ওয়াশিংয়ের উপলক্ষ, যেটা গার্ডিয়ান অলরেডি নিউজ করেছে। এবং আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধে আপনার ইসরায়েলকে পরিপূর্ণভাবে সমর্থন দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এখন আসলে ইরানের বিরুদ্ধে একটা অন্যায্য বা অনৈতিক যুদ্ধ চলছে এবং ডোনাল্ড ট্রাম্পের মানবাধিকার রেকর্ড, ডোনাল্ড ট্রাম্পের অন্যের প্রতি সহনশীলতা, অন্যের প্রতি শ্রদ্ধাবোধের রেকর্ড, এটা খুব একটা ভালো বলে কিন্তু আমাদের জানা নেই। ইভেন আজ যখন আমি কথা বলছি তখনও সেদিনও সে একজন সাংবাদিকের সাথে আপনার সাক্ষাৎকার দিতে যে সাক্ষাৎকারের থেকে রাগ করে বেরিয়ে চলে গেছে। তো এই পাগলাটে মানুষটি, এই পাগলাটে প্রেসিডেন্ট, সে যে এই ফুটবলের উপলক্ষকে তার ইমেজ পুনরুদ্ধারের সবচেয়েতে প্রবলভাবে ব্যবহার করবে, এটা নিয়ে আসলে কারো কোনো সন্দেহ নেই এবং সেটাকেই বলা হচ্ছে স্পোর্টস ওয়াশিং। এবং মানবাধিকার কর্মীরা বলছেন যে এই স্পোর্টস ওয়াশিংয়ের চক্করে বা স্পোর্টস ওয়াশিংয়ের চেষ্টার মধ্যে যদি কেউ আমেরিকাতে বিশ্বকাপ চলাকালীন সময়ে কেউ যদি আপনার মানবাধিকার, কেউ যদি আপনার সিভিল লিবার্টি, হ্যাঁ, কেউ যদি হচ্ছে আপনার যুদ্ধবন্ধের আহ্বান থেকে শুরু করে নানা বিষয়ে যদি কেউ যদি আওয়াজ তোলেন, তাদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কট্টর এবং কঠোর পদক্ষেপ নিতে পারে।
এই ধরনের কাজকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, আমি যে নিউজে পড়লাম, স্টুপিড স্টাফ সেটা উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে, এবং সেটা আরেক ধরনের আপনার বিতর্কের তৈরি করতে পারে, আরেক ধরনের নিপীড়নের প্রেক্ষাপট তৈরি হতে পারে। তো তারা বলছেন যে এই ইভেন্টে ডোনাল্ড ট্রাম্পের স্পোর্টস ওয়াশিংয়ের যে প্রক্রিয়া, সেটার বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার, এবং সাথে যারা হয়তো মানবাধিকারের পক্ষে, যুদ্ধের বিরুদ্ধে যারা হয়তো আওয়াজ তুলতে চান এই স্পোর্টস ইভেন্টে, যেটা আসলে পৃথিবীর বিভিন্ন স্পোর্টস ইভেন্টে বরাবরই হয়ে থাকে, সেখানে কিন্তু তাদেরও অতিরিক্তভাবে সতর্ক থাকার দরকার আছে। আমি একটু পেছন দিকে যাই, যে স্পোর্টস ওয়াশিংটা আসলে এর আগে কিভাবে এরকম কর্তৃত্বপরায়ণ শাসকরা ব্যবহার করেছেন তার একটা হিস্ট্রি আছে। আমি পুরোটা বলতে চাই না, খুব ছোট্ট করে আপনাদের সাথে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে 1933 সালে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন। তারপরেই 1936 সালে জার্মানিতে হয়েছিল হচ্ছে অলিম্পিক, সামার অলিম্পিক, এবং সেই অলিম্পিকের সময় জার্মানিরা চেষ্টা করেছিল, জার্মানিরা দেখাতে চেয়েছিল যে অধীনে জার্মানি একটি সহনশীল দেশ, জার্মানি একটি উদারমনা, জার্মানি একটি উন্নয়নকামী দেশ, এবং জার্মানি সারা বিশ্বের সাথে থেকে বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু এর পেছনে, এর আড়ালে, এর অভ্যন্তরে জার্মানি যে সারা বিশ্বকেই করায়ত্ত করতে চায়, জিউসদের বিরুদ্ধে হলোকস্ট পরিচালনা করতে চায়, তার পরিকল্পনা অলরেডি চলছে 1936 সালে, সেটা কিন্তু আমরা কয়েক বছর পরেই জেনেছিলাম। এবং এরপরে আরও অনেক স্পোর্টস ইভেন্ট হয়েছে। ধরেন 60-এর দশকে খুব সম্ভবত স্পেনে একটি আপনার ইউরোর আয়োজন হয়েছিল, সেখানে তখনকার স্পেনের কর্তৃত্বপরায়ণ শাসক ছিল, সেও চেষ্টা করেছিল নিজের ইমেজ পুনরুদ্ধার করতে এই স্পোর্টস ইভেন্টের মাধ্যমে। খুব সম্ভবত 78 সালে আর্জেন্টিনায় যে বিশ্বকাপ হয়েছিল, তখন আর্জেন্টিনাতে সামরিক শাসক চলছিল, সেই শাসকও চেষ্টা করেছিল তার ইমেজ পুনরুদ্ধার করতে স্পোর্টস ইভেন্টের মাধ্যমে। আর আমরা যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, আপনারা জানেন যে রাশিয়াতে যে বিশ্বকাপ হয়েছে, সেই বিশ্বকাপের যে আপনার আয়োজন, সেই আয়োজনের অন্যতম বড় কর্তৃত্ব বা বড় সেন্ট্রাল পার্সন ছিলেন ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিনের মানবাধিকার রেকর্ড, ভ্লাদিমির পুতিনের রাশিয়ার আগ্রাসন, ভ্লাদিমির পুতিনের রাশিয়ার মধ্যে সিভিল লিবার্টি, এগুলো নিয়ে তো ভয়াবহ প্রশ্ন রয়ে গেছে। এবং এই মানবাধিকার সংস্থাগুলো বলছে পুতিন কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছিলেন এই স্পোর্টস ইভেন্টকে, এই বিশ্বকাপকে তার ইমেজকে পুনরুদ্ধার করার জন্য। তো 2026 যে বিশ্বকাপ এখন চলছে, সেটা যেমন ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা স্পোর্টস ওয়াশিংয়ের বড় উপলক্ষ, সেটাকে সে ব্যবহার করার চেষ্টা করবেই করবে, সেটা আমাদের সবার জানা। এই ক্ষেত্রে যেমন মানবাধিকার কর্মীদের সতর্ক থাকার দরকার আছে, সিভিল রাইটস যারা আপনার অ্যাক্টিভিস্ট তাদেরও সতর্ক থাকার দরকার আছে, সেটাও যেমন জরুরি। আবার আমাদের সামনে আরেকটা বড় ইভেন্ট আছে, সেটাও কিন্তু একটা বড় স্পোর্টস ওয়াশিংয়ের উপলক্ষ হতে যাচ্ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা বলছেন। সেটা কি? সেটা হচ্ছে 2034 সালের ফিফা বিশ্বকাপ। 2034 সালে ফিফা বিশ্বকাপ কোথায় হবে আমরা সবাই জানি। এই বিশ্বকাপের হোস্টিংয়ের রাইটস দেওয়া হয়েছে সৌদি আরবকে। সৌদি আরবের মানবাধিকার রেকর্ড কেমন সেটা আমরা সবাই জানি। সৌদি আরবের নারীর অধিকার, সৌদি আরবের শ্রমিকের অধিকার, সৌদি আরবের অন্যান্য জাতিগোষ্ঠীর অধিকার যে নানাভাবে ক্ষুণ্ণ হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়, সেটা আমাদের সবার জানা। আর আরও ভয়াবহ বিষয় হচ্ছে যে 2034 সালে যখন আপনার সৌদি আরবে বিশ্বকাপ আয়োজিত হতে যাবে, যার জন্য ইতিমধ্যেই আপনার নানা ধরনের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে, সেটার অন্যতম মূল ব্যক্তি থাকবে হচ্ছে মোহাম্মদ বিন সালমান। হু ইজ মোহাম্মদ বিন সালমান? আমরা সবাই জানি সৌদি আরব একটা বাদশার অধীনে চলে, কিন্তু বর্তমান সৌদি আরব পরিচালিত হয় হচ্ছে আসলে মোহাম্মদ বিন সালমানের অধীনে, যিনি হচ্ছেন সৌদি আরবের যুবরাজ। আর তার মানবাধিকার রেকর্ড কি? আপনাদের সবার মনে আছে যে জার্নালিস্ট জামাল খাশোগিকে তুরস্কে সৌদি আরবের কনসুলেটের মধ্যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এবং শুধু হত্যাই করা হয়নি, হত্যা করার পরে তার শরীর আপনার খণ্ড বিখণ্ড করে কেটে ফেলে ফ্ল্যাশ আউট করে দেওয়া হয়েছিল, এবং তার মরদেহের কোনো সন্ধান আজও পাওয়া যায়নি। এবং সবারই জানা এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বা নির্দেশতা ছিলেন মোহাম্মদ বিন সালমান। এবং বলা হচ্ছে 1936 সালের অলিম্পিক্স যেমন ছিল হচ্ছে আপনার হিটলারের ইমেজকে পুনরুদ্ধারের জন্য বা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, বা হিটলারের ইমেজকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য একটা বড় ইভেন্ট, হতে পারে 2034 সালের যে সৌদি আরব বিশ্বকাপ, সেটা হতে পারে মোহাম্মদ বিন সালমানের জন্য অন্যতম একটা বড় উপলক্ষ, যেটাকে মানবাধিকার কর্মীরা ব্যবহার করছেন স্পোর্টস ওয়াশিং হিসাবে। তো স্পোর্টস ওয়াশিং হয়তো আমরা চাইলেই বন্ধ করতে পারবো না, কারণ পৃথিবীতে যারা সম্পদশালী দেশ, সে সকল দেশের কর্তৃত্ব যাদের রয়েছে, যারা প্রেসিডেন্ট বা ক্ষমতায় থাকেন, তারা হয়তো অনেক টাকা পয়সা খরচ করে এই ইভেন্টগুলোকে তাদের দেশে আয়োজন করবেন, আয়োজন হওয়ার প্রয়োজনও আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তারা যাতে এই ইভেন্টটাকে তাদের মতো করে স্পোর্টস ওয়াশিংয়ের উপলক্ষ হিসেবে ব্যবহার করতে না পারে, এবং এই ইভেন্টের মাধ্যমে তারা যাতে পরবর্তী সময়ে
মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রহীনতা, মানুষের ভোটিং রাইটসের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষের উপর কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়ার যে ব্যবস্থা, সেটা যাতে আসলে কার্যকর করতে না পারে। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।